সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন রিয়েল এস্টেট অ্যান্ড ফাইন্যান্স মিলেনিয়াম ইউএসএ প্রপার্টিস ইনক সৌজন্যে। আমি ফাবিয়া নিসা চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে কথা বলছি এবং আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি রিয়েলটর জনাব কামরুজ্জামান বাচ্চু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় থেকে আমাদের জন্য কিছু সময় বের করবার জন্য। আজকের পর্বে দর্শক আমরা আলোচনা করব রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট সম্পর্কে। সেই সূত্র ধরে আমরা যদি জিজ্ঞেস করি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টটা বলতে কি বোঝানো হয়? এটা কাইন্ড অফ মানে নিজে থাকছেন, আবার একটা অংশ ভাড়া দিয়ে আপনি মানে রেন্ট ইনকাম করছেন, রেন্টাল ইনকাম। হ্যাঁ, ইন দ্য লং টার্ম আপনার ওয়েলথ গ্রো হচ্ছে, কারণ বাড়ির ইকুইটি বাড়ছে। বা আপনি যদি নিজে না থেকে শুধুই রেন্টাল ইনকামের জন্য বিজনেস করার জন্য, সেটাও হতে পারে 1 ফ্যামিলি টু 4 ফ্যামিলি অথবা মোর দ্যান 5 ফ্যামিলি। তো এটা আছে আপনার শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট। যেমন লং টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে আপনি প্যাসিভ ইনকাম করছেন, যে রেন্টাল ইনকাম, বাড়ি কিনে ভাড়া দিলেন, রেন্টাল ক্যাশ ফ্লো নিচ্ছেন, আবার ইন দ্য লং টার্ম বাড়ির ইকুইটি বাড়ছে, আপনার ওয়েলথ গ্রো হচ্ছে। বা শর্ট টার্ম হচ্ছে আপনি বাড়ি কিনছেন, আবার রিপেয়ার করে ফ্লিপ করছেন এবং শর্ট টাইমের জন্য আবার ক্যাশ নিয়ে আসছেন, এটা হোলসেল বলে, এবং আবার আপনি বাড়ি কিনছেন। এই দুইভাবে আপনি করতে পারেন। মানে আমরা যেই টাকাটা দিয়ে মানে টাকাটা পাচ্ছি বেচে, সেটা দিয়ে আবার আরেকটা বাড়ি কিনছি। আবার করতে পারেন। আচ্ছা, এটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। এটা হোলসেলও বলে, ফিক্স অ্যান্ড ফ্লিপও বলে। ফিক্স অ্যান্ড ফ্লিপটা নিয়ে যদি একটু বলেন, ফিক্স অ্যান্ড ফ্লিপটা বলতে কি বোঝাচ্ছে? ফিক্স অ্যান্ড ফ্লিপ বলতে সাধারণত বোঝায় আপনি কোনো ডিস্ট্রেস বাড়ি বা কোনো বাড়িতে কিছু কাজ দরকার, বা বা মনে করেন ওনার টেনান্ট অকুপাইড, বা বিভিন্ন অকশনের বিক্রি হয়, সেগুলি কম দামে বিলো মার্কেট ভ্যালু, সেগুলি কিনে রিপেয়ার করে আবার মার্কেট ভ্যালুতে, মার্কেট প্রাইসে বিক্রি করতেছেন। তো এই যেহেতু আপনি ইনভেস্টর, আপনি কিনছেন কম দামে, কারণ অনেক রেগুলার বায়াররা ওই অকশন বাড়ি, যে বাড়ি ডিস্ট্রেস বাড়ি, কাজ আছে টেনান্ট সহ, ওইসব ঝামেলায় যেতে চায় না, তারা চায় রেডি টু মুভ, নাইস অ্যান্ড ক্লিন। তো এই কারণেই এইসব বাড়ি নিয়ে আপনি বাজারে বিক্রিযোগ্য করে বিক্রি করলেন, এটাকে বলে ফিক্স অ্যান্ড ফ্লিপ। এই যে আমরা যে রেনোভেটেড বাড়ি কিনছি বা অনেক সময় দেখা যায় যে অনেক কাজ করতে হয় সেই বাড়িগুলো কিনছি, কোনটাকে আপনার বিশেষ লাভজনক বলে মনে হয়? আপনি যদি ইনভেস্টর হন তাহলে অবশ্যই আপনি যেগুলি বিলো মার্কেট ভ্যালু, যেগুলো অকশন, ফরক্লোজার, আরইও মানে ব্যাংক অর রিয়েল এস্টেট ওন, এই ধরনের কিনলে আপনি লাভবান, কারণ এটা ইউজুয়ালি রেগুলার প্রাইসের চেয়ে একটু কমে কিনতে পারবেন অ্যাজ এ ইনভেস্টর, বিকজ উই আর টকিং অ্যাবাউট ইনভেস্টমেন্ট। সেক্ষেত্রে এটাই বেটার। ফোরক্লোজার বাড়িগুলো নিয়ে যদি একটু কথা বলতেন। এটা হয়েছে মনে করেন যেসব বাড়ি কোনো হোম ওনার মর্টগেজ পে করছে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তখন ব্যাংক এগুলি নিলাম করে, অকশন করে, ওটাকেই বলে ফোরক্লোজার। তো ওখান থেকে ধরেন আপনি একটা বাড়ি কিনলেন 5,000, আপনি 2,000 পে করছেন, 3,000 পে করতেছেন না, এখন ওই মুহূর্তে ব্যাংক তার যে পাওনা টাকা ওটার জন্য ব্যাংকে এটা একটা অকশন করে। তো ওই অকশন প্রসেসটাকে বলে ফোরক্লোজ। তো এখন ওখান থেকে যদি আপনাকে কম্পিটিটর না থাকে, তো ভালো প্রাইসে আপনি কিনতে পারেন। 3,300,000 আপসেট প্রাইস, কেউ বিড না দিলে আপনি হয়তো 5 লাখ টাকা বাড়ি 300,000 পেতে পারেন। এই সিস্টেমকে বলে ফরক্লোজ। তো ফরক্লোজ মানে দেউলিয়া হয়ে যাওয়া আর কি বাড়িটা। তো এটাকে স্টপ করার জন্য একটা সিস্টেম আছে, শর্ট সেল বলে। তো সেটা আমরা হেল্প করি। যে শর্ট সেল করলে একটা সুবিধা কি, যে হোম ওনার তার ক্রেডিট নষ্ট কম হবে 2 ইয়ার্সের জন্য, আর ফরক্লোজ হলে তার লাইক 5 থেকে 7 ইয়ার্স ওয়েট করতে হবে আবার বাড়ি কেনার জন্য। ও আচ্ছা, সেটা হচ্ছে আর এক বিষয়, শর্ট সেল বা স্টপ ফরক্লোজার। কিন্তু যখন আপনি হয়েই যাবে অকশন, তখন কিন্তু ওখান থেকে যে বাড়িগুলো আবার বিক্রি হয় না, ব্যাংক আবার সেগুলি নিয়ে নেয়, কারণ ব্যাংক তো লোন দিছে, তার দায়বদ্ধতা আছে। অথবা অনেক সময় ব্যাংক মনে করে এই বাড়ি আমি কিনে নেবো, তখন ব্যাংক যখন ওই বাড়ি ওন করে, ওটাকে বলে আরইও, রিয়েল এস্টেট ওন, ব্যাংক ওন প্রপার্টিস। এবং এগুলি আমরা ওয়ান অফ দ্য বেস্ট ব্রোকার
নিউ ইয়র্ক আমি যেটা আছি, তো আমরা এইগুলি বিক্রি করি। এই বিজনেসে বা এই ব্যবসায় যদি নামতে চায় একজন একজন ক্রেতা বা একজন বিক্রেতা, কি কি ধরনের তথ্য বা ইনফরমেশনগুলো কি কি জরুরি যেটা জানা প্রয়োজন? ফার্স্ট অফ অল তার জানা উচিত তার গোল কি। একটু আগে যে বললাম, সে কি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করবে না লং টার্ম ইনভেস্টমেন্ট। শর্ট টার্ম করলে সে ফিক্স অ্যান্ড ফ্লিপ বা হোলসেল করবে, নাকি প্রপার্টি কিনে সে ভাড়া দিয়ে রেন্টাল ইনকাম পাবে, আবার ধীরে ধীরে বাড়ির তার ইকুইটি বাড়তেছে, এপ্রিসিয়েশন আসতেছে, বাড়ির মূল্য বাড়ছে, তার যে সম্পদ ওয়েলথ সেটা বাড়ছে। তো এখন তাকে প্রথম ডিসাইড করতে হবে আমি কি ধরনের ইনভেস্টমেন্ট করব মার্কেটে। তো সেটা ডিপেন্ডস অন তার ফিনান্সিয়াল, তার মেন্টাল অ্যাটিটিউডের উপরে। শর্ট টার্ম বলছি, কিন্তু বছর সীমাটা কত ধরা যায় এটার মধ্যে? লেস দ্যান 1 year ইজ এ শর্ট, আচ্ছা। আর মোর দ্যান 1 year ইজ এ লং টার্ম ইনভেস্টমেন্ট। এখানে একটা জিনিস বলা উচিত, আপনি যদি শর্ট টার্ম ইনভেস্ট করেন এক্ষেত্রে কিন্তু ট্যাক্স রেট হাই, যে আপনি যে গেইন ট্যাক্স পাচ্ছেন, তো মোর দ্যান 1 year গেইন ট্যাক্স ইজ লেস। সো এগুলিও মাথায় রাখতে হবে, ট্যাক্স ব্র্যাকেট বেশি শর্ট টার্মের জন্য। তো এটা যারা রিয়েল ট্যাক্স করে, ইনকাম ট্যাক্স সার্ভিস, অ্যাকাউন্টেন্ট, সিপিএ, তারাই ভালো মানে গাইড করবে ক্লায়েন্ট। এবং যারা কিনবে তাদেরকে একজন ভালো সিপিএ অ্যাকাউন্টেন্টের সাথে এই বিষয়ে আলোচনা করা উচিত। কারণ আপনার প্রফিট অ্যান্ড লস ও আরও অনেক বিষয় তাকে মাথায় রাখতে হবে যারা ইনভেস্টমেন্ট করবেন। তার প্রথমত তার নিজেই তার ম্যাথ করতে হবে, তার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কি হবে, ROI এক বছরে। মনে করেন এক বছরে তার বাড়ির যে এক্সপেন্সেস আর প্লাস তার ইনকাম মাইনাস এক্সপেন্সেস সব কিছু মিলিয়ে তার দেখবে তার কত প্রফিট হচ্ছে, সেই বিবেচনা করেই সে আগাবে। সেখানে মনে করেন এটা ক্যাপ বলে, ধরেন আমার সব নেট অপারেটিং ইনকাম সব খরচ দিয়ে মাইনাস এক্সপেন্সেস, তারপর যেটা লাভ ওইটাই হয়েছে তার ক্যাপ। তো ক্যাপ যদি ভালো থাকে সে ফিনান্সেও কিনতে পারে, এটাকে DSCR লোন বলে, সে ডেট সার্ভিস কাভারেজ রেশিও লোন। এটা হচ্ছে ভেরি পপুলার ফর ইনভেস্টর্স, যারা মনে করেন শুধু রেন্টাল ইনকাম দিয়ে মর্টগেজ কভার করবে, তাকে বলে DSCR। ডেট দিতে, সার্ভিস এসছে সার্ভিস, সি কাভারেজ আর রেশিও। তো 10 থেকে 20% ডাউন পেমেন্ট দিয়ে কেউ এটা কিনতে পারে। এই ক্যাপ রেটটা নিয়ে যেহেতু বললেন, তো একজন যারা মাত্র সবে মাত্র এই বিজনেসে নামলেন, তারা এই ক্যাপটা কিভাবে কতটা অ্যাকুরেট ভাবে ক্যালকুলেট করতে পারে? এর জন্যই তারা একজন এক্সপার্ট রিয়েলটরকে হায়ার করবে, তার এজেন্ট, বায়ার এজেন্ট। এবং সে বায়ার এজেন্ট ইউজুয়ালি নেইবারহুড জানে, প্রাইস জানে, রেন্ট জানে, নেইবারহুডের ডেমোগ্রাফিক জানে। তারও কিছু নিজের সার্চ করতে হবে, নেইবারহুডে মার্কেট কেমন, টেনান্ট কেমন, জব কেমন, টেনান্টগুলি কেমন, সেটার উপর ভিত্তি করেই সে সিদ্ধান্ত নেবে। এই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টে আপনার রিস্কগুলো কি মনে হয়? ধরেন আনএক্সপেক্টেড কিছু এক্সপেন্স হতে পারে, দু একজন টেনান্ট ভাড়া না দিতে পারে, এটার জন্য আপনার একটা আলাদা অ্যাকাউন্ট করতে হবে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। যে আমার ধরেন 2 মাস একজন টেনান্ট ভাড়া দিল না, তো আমার তো মর্টগেজ নিয়ে যেতে হবে, না হলে তো আমার বাড়ি আবার ফরক্লোজ হবে। বা আপনার প্লাম্বিংয়ে সমস্যা হলো, ক্লগ হয়ে গেল প্লাম্বিং, তো আপনার ওটার জন্য প্লাম্বার আনতে হবে, বা হিটারে কাজ করলো না, নতুন হিটার দিতে হবে। এই যে টুকিটাকি এই বিষয়গুলি আপনাকে রেডি থাকতে হবে সবসময়ের জন্য। তাহলে কি কিছু খরচ মাথায় অলরেডি সেট করে সব সময় রাখতে হবে আপনি যদি ভালোভাবে স্মুথলি আগাইতে চান। কারণ আপনার একটা ছোট লিক আছে প্লাম্বিং, আপনি রিপেয়ার করলেন, ওখান থেকে একটা বড় ধরনের পুরো বাড়ি ফ্লাডেড হয়ে যেতে পারে। তখন আরো যেখানে আপনি 200 খরচ করতে পারতেন একটা প্লাম্বার নিয়ে এসে, সেখানে পরে দেখা গেল আপনার 50,000 টাকাও লাগতে পারে। তো এই জন্য আপনার সবসময় রেডি থাকতে হবে, মানে ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য। ইউ ক্যান হায়ার আ প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি, দে উইল টেক কেয়ার এভরিথিং, রিপেয়ার অ্যান্ড কালেক্টিং, এভরিথিং দে উইল ডু অন বিহাফ অফ ইউ। সো এটা ডিপেন্ডস অন আপনার লাইসেন্সধারী একজন প্রপার্টি। অনেক সময় ম্যানেজমেন্টে তাদের থাকে, লাইসেন্স লাগে না, তারা কর্পোরেশন থাকে, তারা দে হ্যাভ এক্সপার্টিস আছে, এক্সপার্ট পিপল, তাদের সব মনে করেন। আমারও প্রপার্টি, এটাও কাইন্ড অফ
প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি মিলেনিয়াম ইউএস প্রপার্টিস। তো আমি ইনশাআল্লাহ শুরু করবো ভেরি সুন প্রপার্টি ম্যানেজমেন্ট। তো মেনলি আপনার বাড়ির মেনটেনেন্স, রেন্ট কালেক্ট, এগুলোই মেনলি কাজ। ইনভেস্টমেন্টের তো অনেকগুলো সেক্টর আছে, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট কেন? ইউ রাইট, অনেক জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন, স্টক, বিভিন্ন জায়গায়। তবে রিয়েল এস্টেটে হচ্ছে আপনার হচ্ছে লং টাইম সিকিউর ইনভেস্টমেন্ট। মনে করেন আপনি কোনো কোম্পানির স্টক কিনলেন, স্টারবাকস বা গুগল বা টেসলার। সো এখন ধরেন $100 সাপোজ, হয়তো দেখা গেছে 5 বছর পর জিরো হয়ে যেতে পারে, উই নেভার নো, ডিপেন্ডস অন মেনি থিংস, রাইট? বাট রিয়েল এস্টেটে এই সম্ভাবনা কম। মনে করেন বাড়ির দাম তো আর শূন্য হয়ে যাবে না। হ্যাঁ, হয়তো জব মার্কেটের জন্য একটু কম বেশি হতে পারে, বাট আলটিমেটলি ইউ নিড এ লিভিং স্পেস, রাইট? অ্যাটলিস্ট যারা ছোটখাটো ইনভেস্টমেন্ট করতে চায়, বাড়ি কিনতে চায়, তাদের জন্য এটা 100% সিকিউর। কারণ আপনি অ্যাটলিস্ট আপনার লিভিং স্পেস তো দরকার আছে, তো জিরো তো হয়ে যাবে না। তো সেই ক্ষেত্রে compared to any other investment, real estate is a more secure investment in US. And one more thing, in America, USA, 90% billionaire, they have somehow substantial real estate income. In Hollywood, Arnold Schwarzenegger, she became millionaire before the star. তাই একজন লেবানিজ রিয়েল এস্টেট এজেন্ট একটি মাল্টিফ্যামিলি বাড়ি কিনে দিয়েছিল ক্যালিফোর্নিয়ায়, লস অ্যাঞ্জেলেস, আই থিঙ্ক 300,000. তার একটা ইন্টারভিউতে সে বলছে যে উইদিন 5-6 years he made another 300,000 from this property, and he started investment in real estate and he became millionaire from real estate investment. Not Terminator movie থেকে সে মিলিয়ন টাকা আর্ন করছে। Before that he made money from real estate. So that's why যেহেতু ইউএসএ মানুষগুলি মানে স্মার্ট ইনভেস্টর, দে ডোন্ট ইনভেস্ট ইন ওয়ান প্লেস, দে ডাইভার্সিফাই দেয়ার ইনভেস্টমেন্ট ইন ডিফারেন্ট প্লেস, দে রিয়েল এস্টেট, স্টক, আদার থিংস। তাদের অনেক টাকা আছে, কিন্তু তাদের সামান্য মানে টাকা আছে বা করতে চায়, তো সিকিউর জায়গা হয়েছে রিয়েল এস্টেট। ব্যবসাতে একটু ঝুঁকি থাকে, তার মধ্যে মনে হয় রিয়েল এস্টেট ব্যবসাটার ঝুঁকিটা কম্পারেটিভলি কম বলা চলে। কম, কারণ এখানে গুড থিং হচ্ছে ইউ ক্যান আর্ন পেসিভ মানি, পেসিভ ইনকাম। পেসিভ কি? ইউ ডোন্ট পার্টিসিপেট অ্যাক্টিভলি এভরি ডে। কারণ আপনি ইনভেস্ট করে রেখে দিলেন, ও টাকা থেকে রেন্ট ফ্লো আসছে, রেন্ট আসছে, ক্যাশ ফ্লো আসছে, ইন দ্য লং টার্ম আপনার ইকুইটি বাড়তেছে, বাড়ির মূল্য বাড়ছে, এপ্রিসিয়েশন। তো আপনি কিন্তু এখানে শুধু ভাড়া আনা, কিছু রিপেয়ার বা মাঝে মাঝে যাচ্ছেন, এখানে কিন্তু এভরিডে আপনার যাওয়া দরকার হচ্ছে না। কিন্তু আপনি একটা সুপার মার্কেট দেন, একটা কফি শপ দেন, এভরিডে আপনার সকালে ওপেনিং, ক্লোজিং, এবং আপনার এমপ্লয়ি, আপনার ফুড সেফটি ইস্যু, ইন্সপেকশন, লট অফ থিংস আছে। সো রিয়েল এস্টেট কিন্তু অত হ্যাসেল কম। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে বললেন, লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে বললেন, দুইটারই যদি একটু প্রোজ অ্যান্ড কনস বলতেন যে কোনটার সুযোগ বা সুবিধা বেশি বা কোনটাতে রিস্ক কম বলে আপনার মনে হয়? যে ইনভেস্টর, তার গোল সেট করতে হবে, সে কি শর্ট টার্ম ইনভেস্ট করবে নাকি লং টার্ম। অনেকে আছে শর্ট টার্ম কমফোর্টেবল, দেন বাড়ি কিনলো, সারালো, বিক্রি করলো, ক্যাশ আসলো, হ্যাপি। আবার অনেকে আছে সে এগুলি করতে চায় না, সে বাড়ি কিনলো, ভাড়া দিল, রেন্ট আসলো, ইন দ্য লং রান বাড়ির ইকুইটি বাড়লো, তার ওয়েলথ আরো গ্রো হলো। তো ডিপেন্ডস অন তার মেন্টাল, মানে তার বা সিচুয়েশন, সিনারিওস, ডিপেন্ডস অন দ্য ক্লায়েন্ট, লাইক ইনভেস্টর, সে কি চায়, কি ধরনের হ্যাঁ তার টেস্টটা কি। অনেকে চায় আমি আই লাইক টু, অনেকে কন্ট্রাক্ট অ্যাসাইনও করে, কন্ট্রাক্ট নিয়ে আবার একজনের কিছু প্রফিট নিয়েও লাভ করে, আবার কেউ রিপেয়ার করেও সেল করে। এটা হচ্ছে শর্ট টার্ম। লং টার্ম হচ্ছে কিনে রেন্ট দিয়ে ভাড়া ইনকাম করছে, ক্যাশ ফ্লো হচ্ছে, এটাও এ ধরনের করতে পারে আর কি। ফিক্স অ্যান্ড ফ্লিপটা কি আপনার কাছে মনে হয় না যে একটু রিস্ক থেকে যায়? রিপেয়ার করলাম, যদি বেচা না হয়, মানে বিজনেসে তো সব ধরনের রিস্কই থাকে। ইউ হ্যাভ টু নো দ্য মার্কেট। এক্স্যাক্টলি। কারণ আমরা যে নিউ ইয়র্কের মার্কেট হয়েছে এখনো সেলার্স মার্কেট, লেস ইনভেন্টরি, মোর বায়ার্স, এবং রেন্টালও হাই। সো এখানে ডিপেন্ডস অন সিটিস, স্টেটস, কোথায় আপনি কিনছেন, ওই সিটি সম্পর্কে আপনার জানতে হবে, তার নেইবার্স, তার লোকালিটি, জবস, সব কিছু জানলে তখন আপনি এইগুলিও আপনার রিচার্জ করতে হবে, চিন্তা করতে হবে ইনভেস্ট করার আগে। সব থেকে বেশি প্রায়োরিটি কিসে দেওয়া উচিত? লোকেশনটা, নাকি আমার বাজেট কত সেটা, নাকি কোন জিনিসটাতে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত? যেগুলি মেনশন করলেন সবগুলি ইন রিয়েল এস্টেট ল্যাঙ্গুয়েজ, রিয়েল এস্টেট ভ্যালু
ডিপেন্ডস অন লোকেশন। এটা যে সবাই জানে যারা রিয়েল এস্টেট করে, লোকেশন লোকেশন লোকেশন। তারপর তারপর বাজেটের বিষয় আছে, যে আপনি কত আপনার বাজেট, কত আপনার এবিলিটি। তো আপনি ইভেন সিঙ্গল ফ্যামিলি দিয়েও শুরু করতে পারেন। এখন একটা জিনিস মজার ইন্টারেস্টিং ডেটা দিচ্ছি। লাস্ট ইয়ারে লং আইল্যান্ডে 35% সিঙ্গল ফ্যামিলি হাউস বট বাই ইনভেস্টার্স। থিঙ্ক অ্যাবাউট ইট। সিঙ্গল ফ্যামিলি তো ইউজুয়ালি মানে কেনার কথা যারা থাকবে, কিন্তু ইনভেস্টররা কিনছে এখানে। তারা সবকিছু ম্যাথ করে দেখছে ইজ বেটার অপশন। কারণ আপনি টাকা ব্যাংকে না রেখে আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করলেন, রেন্টও পাচ্ছেন ইন দ্য লং রান। এইখানে একটা সুবিধা আছে, আপনি যদি ধরেন মাল্টি ফ্যামিলি কিনেন, মোর দ্যান 4 ফ্যামিলি, দ্যার ইজ এ রেন্ট স্টেবিলাইজ বিল মানে থাকে, ইচ্ছা করলে আপনি ভাড়া বাড়াতে পারেন না। নিউ ইয়র্ক এটাকে বলে, একটা বলছি না লোনের প্রোগ্রাম ডিএসসিআর, আর ওটাকে বলে ডিএসিআর, ডিপার্টমেন্ট অফ হাউজিং অ্যান্ড কমিউনিটি রিনিউয়াল। এর সাথে সিটির একটা ওরা এজেন্সি, ওদের সাথে আপনার করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে প্রত্যেক টেনান্ট এবং তার কত রেন্ট দেয়, কোন ইউনিট। তো আপনি ইচ্ছা করলেই ভাড়া বাড়াতে পারবেন না, মানে মোর দ্যান 4 ফ্যামিলি। কিন্তু 1 ফ্যামিলি অনলি 1 year লিজ, আফটার দ্যাট টেনান্ট আপনি বাড়াতে you can পারছেন। increase the rent whatever you want. If the tenant থাকলে থাকবে, নাইলে সে চলে যাবে। তো এই চিন্তা করে মানুষ এখন ওই 1 to 4 ফ্যামিলিতে বেশি ইনভেস্ট করছে। আবার অনেকেই মানে এটা অ্যাফোর্ডেবল, কারণ আপনি এক ফ্যামিলি বাড়ি দামটাও কম পড়ছে। ইজিলি আপনি, হ্যাঁ, যে রেজিডেন্সিয়াল হাউস সেখানে আপনি 3.5, বাট একটা ইনভেস্টমেন্ট যেটা বললাম ডিএসসি এর ডেট সার্ভিস কাভারেজ রেশিও 10% দিয়েও আপনি যদি দেখেন তার রিটার্ন ভালো, 10% দিয়ে কিনতে পারেন। মনে একটা ভয় থাকে যে টেনান্ট যাদেরকে নিচ্ছি তারা সঠিক সময় ভাড়াটা দিচ্ছে কি দিচ্ছে না, সেই জন্য কি কোনো অ্যাডভাইস বা কিছু আছে কিনা? নিউ ইয়র্ক সিটিতে একটা ল আছে, রিয়েলটর ক্যানট চেক ক্রেডিট ফর টেনান্ট। আর সেক্ষেত্রে উই অ্যাডভাইস দ্য ল্যান্ডলর্ড এন্ড হি হ্যাজ চেক দ্য ব্যাকগ্রাউন্ড। সে তার ব্যাকগ্রাউন্ড চেক করলে তার পেমেন্ট হিস্ট্রি দেখতে পারবে। ফার্স্ট অফ অল আই চেক দেয়ার প্রুফ অফ ইনকাম, এনাফ ইনকাম আছে কিনা। Secondly, I tell the landlord, if you want to check, you can check the background credit. Then you can see টেনান্টের পেমেন্ট হিস্ট্রি কেমন, তার এভিকশন আছে কিনা, তার ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, সব কিছু দেখে সেই ডিসাইড করবে। তো এই বিষয়ে তার এবিসিডি নলেজ থাকা উচিত। সেক্ষেত্রে কি একজন রিয়েলটরের সহযোগিতা নেওয়াটা খুবই জরুরি? করতে পারে, বাট রিয়েল এস্টেট তাকে রাদার দেন এই চেক অনেক ধরনের লিজ মেক করা, আরো অনেক ধরনের হেল্প করতে পারে, বা ভালো টেনান্ট খুঁজে বের করা। কারণ ওনার কাছে তো অ্যাক্সেস নাই MLS এ। আমি যখন বাড়িটা MLS এ লিস্টিং করব, ধরেন আমি homes.com এর প্রো এজেন্ট, আমি একটা লিস্টিং করলে রিয়েল এস্টেট 30,000 ওয়েবসাইট এটাকে সিন্ডিকেট করে, ডিজিটাল মার্কেটিং করে। তো অল ওভার আমেরিকা থেকে মানুষ কল দেয় যারা রিলোকেট হচ্ছে, ক্যালিফোর্নিয়া থেকে। আজকে আমি বাসা দেখালাম। তো আপনি যখন নিজে রেন্ট সাইন দেবেন, হয়তো ওই স্ট্রিটের কয়েকজনে দেখবে। সেই জন্য আপনি যখন রিয়েল এস্টেট সাথে লিস্টিং করবেন, MLS এ দিবে, সেখান থেকে জিলো, টুরলিয়া, realtor.com, এরকম প্রায় 30,000 ওয়েবসাইটে মানুষ দেখবে। তো সেটা তার জন্য মানে যত বেস্ট এক্সপোজার, বেশি মানুষ দেখবে, তখন তার একটা কম্পিটিশন বেশি, ফাস্টার রেন্ট হবে এবং হায়ার প্রাইসে রেন্ট হবে। সেই জন্যই রিয়েলটর দরকার। ব্যবসাটা কি ভালোর দিকে যাচ্ছে, নাকি বিগত বছরগুলোতে ব্যবসা ভালো ছিল? কিরকম সবসময় ভালো ছিল, কারণ বিগত বছরগুলিতে যারা বাড়ি কিনেছে তাদের বাড়িতে ইকুইটি বাড়ছে, আর এখন যারা কিনবে তাদেরও বাড়বে। এখন ইন্টারেস্ট রেট অনেকটা কম, কারণ জানুয়ারিতে ফেডারেল যে চেয়ার ওনাকে চেঞ্জ করেছে, তো ইন্টারেস্ট রেট উনি কমাইছে, আরও কমাবে। তো সেক্ষেত্রে রাইট নাও অলরেডি ইন্টারেস্ট রেট একটু লো আছে, এবং আরও একটা লোন ইউএস গভর্নমেন্ট দেওয়ার চেষ্টা করতেছে, মোবাইল মর্টগেজ। ধরেন আপনার বাড়ি এখানে আছে, ওই বাড়ির রেট কম, আপনি ইচ্ছে করলে ওই রেটের থেকে ফ্লোরিডার বাড়ি কিনতে পারবেন হয়তো, ওইটা ইউজ করে, ওই মর্টগেজ সিস্টেমটা। ওটা কাজ করতেছে তারা, হয়তো ভেরি সুন আসবে, তখন আরও বেশি রিয়েল এস্টেট মার্কেট। কারণ আপনার যদি লোয়ার রেটে যারা আগে কিনেছে তারা তো বিক্রি করতে চাচ্ছে না, কারণ আবার তো এখন কিনলে হায়ার রেট। তো গভর্নমেন্ট থিঙ্কিং অ্যাবাউট ডু সামথিং ইটস কল মোবাইল মর্টগেজ, কাইন্ড অফ লাইক পোর্টেবল মর্টগেজ, ফ্রম এক স্টেটের মর্টগেজ আর এক স্টেটে ওই
ইউজ করা যায় কিনা, এর বাইরের ইকুইটি বা এটা চিন্তা করতেছে। তো সেক্ষেত্রে আপনার প্রেজেন্ট নিয়ে আমি কথা বলবো, অলওয়েজ ইজ দ্য রাইট টাইম টু ইনভেস্ট। ইনফ্লেশন হচ্ছে এভরি ইয়ার, প্রতি বছর অ্যাভারেজ 2% এভরি ইয়ার, কিন্তু বাড়ির মূল্য বাড়ছে কম্পারেটিভলি অ্যাবভ ইনফ্লেশন 2%, তাহলে কত বাড়লো? বাড়ির মূল্য বাড়লো 4%। তো যারা ওয়াইজ তারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করবে। কেন আমি বলি, ধরেন আপনার আইআরএ, ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্টকে আইআরএ, ধরেন আপনি একজন ডাক্তার, একজন সায়েন্টিস্ট, আপনার 3 মিলিয়ন আছে। 10 years পর এর ভ্যালু হয়ে যাবে 1.5। আর আপনি যদি রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন তখন এটার ভ্যালু হবে 6 মিলিয়ন। কেন? যে ওয়ার্ডার আমরা $1 কিনছি, 12 বছর পর আমরা কিনবো $2। তো আপনার 3 মিলিয়ন দিয়ে এখন যেটা কিনতে পারছেন, 12 বছর পর সেটা অর্ধেক জিনিস কিনতে পারবেন। রিয়েল এস্টেটে এখন যেটা কিনছেন 3 মিলিয়ন, এটা 6 মিলিয়ন হলে তাহলে কতটা আপনি লাভবান হবেন রিয়েল এস্টেট? ইজ ভেরি সিম্পল ম্যাথ। যাদের টাকা আছে ব্যাংকে বা এনি লাইক দিস লিকুইড মানি, দে শুড ইনভেস্ট ইন রিয়েল এস্টেট। সুপ্রিয় দর্শক, দেখা গেল আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট সম্পর্কে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেবার আগে আমি আবার একটু জনাব কামরুজ্জামান বাচ্চুর কাছে ফেরত যাব, যদি আমাদের জন্য কিছু বিদায়মূলক অ্যাডভাইস দিতেন যারা প্রথমবারের মতো করতে চাচ্ছে। আমার দৃষ্টিতে ইনভেস্টমেন্টের জন্য রিয়েল এস্টেট ইজ দ্য বেস্ট অপশন, কারণ আপনি তো অ্যাটলিস্ট লিভিং এক্সপেরিয়েন্স পাচ্ছেন সেখানে। আবার রিয়েল এস্টেট অনেক সময় আপনি মিক্সড ইউজ প্রপার্টিও নিতে পারেন। সেটা একটা অ্যাপার্টমেন্ট থাকলে আপনি ওখানে থাকতে পারেন, আরেকটা স্টোর ভাড়া দিতে পারেন, ওটা আপনার ইভেন এফএসএ লোনে 3.5%ও নিতে পারেন। সো বিভিন্ন অপশন আছে ইনভেস্টমেন্ট করার, 1 to 4 ফ্যামিলি, মিক্সড ইউজ অথবা মাল্টি ফ্যামিলি, লাইক 5 ফ্যামিলি আপ কমার্শিয়াল ইনভেস্টমেন্ট। সো সব ধরনের বিষয়ে আমরা হেল্প করি। তো যাই করেন, রিয়েল এস্টেট ইজ দ্য বেস্ট অপশন ইন ইনভেস্টমেন্ট সেক্টর। প্রিয় দর্শক, আমি ফাবিয়া নিসা চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের পর্বে আরও অনেকগুলো নতুন ইনফরমেশন দিয়ে। সেই পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন।